আমার ভাইয়ের পাতে ডিমটার দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাই গপ গপ করে ভাত খাচ্ছে আর আমি ডিমটার দিকে তাকিয়ে নিজের খিদে আর আক্ষেপ চেপে রাখার চেষ্টা করছি। আমার দিকে তাকিয়ে মা বলল, কি রে ময়না, ভাত খাচ্ছিস না কেন? মা, ডিম আর নেই, আমাকে একটা ডিম দাও না, এই আলু দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না। না রে মা, আর তো ডিম নেই, আজ একটু এমনিতে কষ্ট করে খা, কাল তোকে একটা পুরো আস্ত ডিম দিব, কেমন? মা, পরশু দিন আর তার আগের দিনও তুমি ঠিক একই কথাই বলেছিলে আমাকে। আমার কথায় মায়ের মুখে যেন বিরক্তির ছায়া নেমে এলো। তিনি কিছুটা রেগে গিয়ে বলেন, এই এত কথা কিসের, যা পাচ্ছিস তাড়াতাড়ি ভাত খেয়ে নে তো। বলেই মা হাঁড়ি পাতিল গুটিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি আর একটা শব্দও করলাম না। থালার এক পাশে রাখা আলু আর সামান্য ঝোল দিয়ে না খাওয়ার মতো করে দুটো ভাত মুখে তুলে নিলাম। আমার চেয়ে ভাই 3 বছরে বড়। আমি তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি আর ভাই 9ম শ্রেণীতে পড়ে। আমরা একই স্কুলে যেতাম, কিন্তু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় মা ভাইয়ের হাতে 10 টাকার একটা নোট গুজে দিতেন আর আমার দিকে ফিরেও তাকাতেন না। টাকার জন্য আক্ষেপ করে মায়ের কাছে চাইলে মা শুধু ভাইকে বলতেন, এই ময়নাকে তোর 10 টাকা থেকে 5 টাকা দিয়ে দিস তো। কিন্তু আমার ভাই কোনোদিন আমাকে সেই 5 টাকা দেয়নি। টিফিনের সময় ভাই যখন বন্ধুদের সাথে জমিয়ে বিস্কুট কিংবা আইসক্রিম খেত, আমি তখন স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতাম। এই বৈষম্য আর অবহেলা বুকে চেপে আমি দিন পার করেছি। তবু আমি হাল ছাড়িনি, যে ছিল নিজের পায়ে দাঁড়ানোর। এভাবেই চরম অভাব আর অবহেলার মধ্য দিয়ে দিন গুনে গুনে একদিন এসএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষার ফল প্রকাশের দিন দেখা গেল আমি অত্যন্ত ভালো ফল করেছি। মনে মনে ভেবেছিলাম হয়তো এবার মা বাবার চোখ ফুটবে, হয়তো এবার আমি একটু হলো সম্মান পাবো। কিন্তু আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল পরের দিনে। আমার রেজাল্টের পর বাবা পরিষ্কার জানিয়ে দিলেন তিনি আমাকে আর পড়াতে পারবেন না। মেয়ে মানুষের আবার পড়াশোনার সনদের কি দরকার? ঘরে বসে সেলাই করো, রান্না বান্না শেখো, ওসব দিয়েই সংসার চলবে। মায়ের পা ধরে কত বুঝিয়েছি, কেঁদে কেঁদে বলেছি, মা আমাকে আর একটা সুযোগ দাও, আমি আরো ভালো করে পড়বো। কিন্তু মা বাবার মন গড়ল না। তারা সোজা জানিয়ে দিলেন পড়ালেখার পাঠ এখানেই শেষ। অন্যদিকে ভাই পড়াশোনা ভালো না হওয়া সত্ত্বেও তাকে স্থানীয় একটা কলেজে ডিগ্রিতে ভর্তি করিয়ে দেওয়া হলো। এর কয়েকদিন পর হঠাৎ একদিন বাড়িতে ঘটক এলো। টাঙ্গাইল শহরে কাপড়ে ব্যবসা করে এমন পাত্রের খোঁজ নিয়ে এসেছেন সে। পাত্রের নাম শাহেদ। বাবা মায়ের ছেলেকে বেশ পছন্দ হয়ে গেল। আর আমার চেহারা মাশাআল্লাহ ভালো হয়, পাত্রপক্ষ এক কথায় আমাকে পছন্দ করে ফেলল। তবে সমস্যা একটাই, পাত্র আমার চেয়ে বয়সে পুরো 9 বছরের বড়। আমার বয়স তখন 18 বছর আর তার 27 বছর। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু বিয়ের দিন যখন শাহেদকে সামনে থেকে দেখলাম তখন মনে হলো মানুষটা দেখতে বেশ ভদ্র এবং শান্ত স্বভাবের। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। বাসর রাতে লাল টুকটুকে বেনারসি পরে খাটের এক কোণে বসে হাত কাঁপছিল আমার। শাহেদ ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে ধীরে ধীরে আমার পাশে এসে বসলেন। তারপর নরম গলায় আমার হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আজকের এই বিশেষ রাতে তুমি আমার কাছ থেকে কি চাও ময়না? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মনের ভেতর হাজারো কথা তুলপার করছিল। তারপর কি ভেবে যেন তার চোখের দিকে তাকিয়ে সাহস সঞ্চয় করে বললাম, আমি পড়াশোনা করতে চাই। যদি আমাকে আপনি পড়ান তবে আমি পড়বো, আর যদি না পড়ান তাতেও আমার কোনো সমস্যা নেই। শুধু আমাকে একটু ভালোবাসবেন, এতেই যথেষ্ট। এইটুকু ভালোবাসা পেলেই আমার আর কিছুই চাওয়ার থাকবে না। শাহেদ আমার কথা শুনে কিছু মুহূর্ত নীরব হয়ে রইলেন। তারপর তার মুখে ফুটে উঠলো এক অদ্ভুত সুন্দর ও মৃদু হাসি। আমার হাত দুটো আরেকটু শক্ত করে চেপে ধরে বলেন, ঠিক আছে আমি তোমাকে পড়াবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার এই বিশ্বাস যেন কোনোদিন না ভাঙে। আমিও তার চোখের দিকে তাকিয়ে কথা দিলাম, আপনার বিশ্বাস আমি জীবনের বিনিময়ে হইলেও রক্ষা করব। কথাটা শেষ হতেই তিনি পকেট থেকে একটা ছোট্ট সুন্দর সোনার আংটি বের করে আমার আঙ্গুলে পরিয়ে দিলেন। সেই আংটির স্পর্শে আমার বুকের ভেতরে সব পুরনো কষ্ট এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। কথা মতোই কাজ। বিয়ের কিছুদিন পরই শাহেদ আমাকে শহরের একটা ভালো কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি করিয়ে দিলেন। তার ভালোবাসা, উৎসাহ আর সহযোগিতায় আমি নতুন জীবন পেলাম। দিনগুলো যেন স্বপ্নের মতোই কাটতে লাগলো। গভীর রাত অবধি যখন পড়ার টেবিলে জেগে থাকতাম, শাহেদ নিজ হাতে চা বানিয়ে আমার সামনে এনে রেখে দিত। এমন এক ভালোবাসার বাঁধনে বাধা পড়ে হাসি মুখে এইচএসসি পাস করে ফেললাম। রেজাল্ট প্রকাশের দিন আমার শাশুড়ি মা আমার মাথায় হাত রেখে আদর করে বললেন, মা তোমার তো এইচএসসি পরীক্ষা শেষ হলো, এখন তো আর পড়াশোনার অত চাপ নেই, এবার আমাদের একটা নাতি বা নাতনির মুখ দেখাও, ঘরটা আলোয় ভরে উঠুক। শাশুড়ি মায়ের এমন সরাসরি কথায় সেদিন লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম, আর কোনো উত্তর দিতে পারিনি। এর কিছুদিন পর আমি অনার্সে ভর্তি হলাম। আর ঠিক প্রথম বর্ষে পড়ার সময় আমাদের কোল আলো করে এলো ছোট্ট একটা রাজকন্যা। কিন্তু রাজকন্যা আসার পরও আমার পড়াশোনা বিন্দুমাত্র ক্ষতি হতে দেননি আমার পরিবারের মানুষরা, বিশেষ করে আমার শাশুড়ি মা, যিনি নিজের নাতনিকে পরম স্নেহে লালন পালন করতে লাগলেন যাতে আমার পড়ালেখায় কোনো ব্যাঘাত না ঘটে। সত্যি বলতে আমার জন্মদাত্রী মায়ের চেয়েও আমার শাশুড়ি আমাকে অনেক বেশি বুঝতেন, ভালোবাসতেন। জীবনটা যখন এত সুন্দর, এত পূর্ণতায় ভরে উঠছিল, ঠিক তখনই আকাশে কালো মেঘের ঘন ঘটা শুরু হলো। অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার আর মাত্র 2 সপ্তাহ বাকি। হঠাৎ একদিন মধ্যরাতে শাহেদের ফোনে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসা একটা দুঃসংবাদ আমাদের পুরো হাসি খুশি পরিবারটাকে এক মুহূর্তে তুলবার করে দিল। খবরটা শুনেই শাহেদের হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল, আর তার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আমি আতঙ্কে শিউরে উঠে দাঁড়ালাম। কি এমন ঘটলো? আমি আতঙ্কে শিউরে উঠে দাঁড়ালাম, চোখ দুটো বড় বড় করে শাহেদের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, কি হয়েছে? কার ফোন ছিল? এমন করে তাকাচ্ছ কেন আমার দিকে? শাহেদ কোনো কথা বলল না। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, চোখের কোনো এক অদ্ভুত রাগ আর অবিশ্বাস। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো সে। কিছু বুঝে ওঠার আগে আমার হাত দুটো চেপে ধরে এক ধাক্কায় খাটের উপর ফেলে দিল। হঠাৎ এমন ব্যবহারে আমি স্তব্ধ হয়ে গেলাম। যে মানুষটা কোনোদিন আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি,
আজ তার এই রূপ, কি হয়েছে বলবে তো? তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম। শাহেদ গর্জে উঠল, তুই যদি কলেজের অন্য ছেলের সাথেই প্রেম করবি তাহলে আমার সাথে সংসার করার নাটক করলি কেন? কেন একটা নিষ্পাপ বাচ্চার মা হলি বল? তার মুখের এই কথাটা যেন আমার বুকে তপ্ত তীরের মতো বিঁধল। মুহূর্তের মধ্যে আমি পুরো বিষয়টা বুঝতে পারলাম। জল ঘোলা হওয়ার বাকি নেই, কারো ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে খাটে উঠে বসলাম। শাহেদের দুটো হাত শক্ত করে ধরে ব্যাকুল হয়ে বললাম, তুমি কার কথায় আমাকে ভুল বুঝছো? আমাকে একটাবার বলতে দাও। কলেজের রোহান নামের একটা বখাটে ছেলে আমাকে অনেক দিন থেকে উত্তপ্ত করে আসছে। আমি তাকে বিন্দুমাত্র পাত্তাও দেই না। ও একটা গাঁজাখোর, চরিত্রহীন ছেলে। ওর মতো ছেলের সাথে প্রেম করা তো দূরের কথা, আমি কোনোদিন তার দিকে সোজা হয়ে তাকাইও নি। তুমি বিশ্বাস করো আমাকে? বিশ্বাস না হলে কালই তুমি কলেজে গিয়ে খোঁজ নিয়ে দেখো। আমার চোখের পানি আর আকুতি দেখে শাহেদ একটু থমকে গেল। যে বিশ্বাসের উপর ভিত্তি করে সে আমাকে আপন করেছিল, সে বিশ্বাস এত সহজে ভেঙে যেতে দিল না। সে নিজেকে একটু শান্ত করে বলল, ঠিক আছে, কাল সকালে আমি সত্য মিথ্যা যাচাই করব। পরদিন সকালেই শাহেদ কলেজে গেল। আমার স্যার আর সহপাঠীদের সাথে কথা বলে সে জানতে পারলো আমার কথা একবর্ণ মিথ্যা ছিল না। কলেজে আমার সুনাম সবার মুখে মুখে, আর রোহান ছেলেটা যে একটা বখাটে আর একতরফা নোংরামি করে বেড়াচ্ছিল তা স্পষ্ট হয়ে গেল। সত্যিটা জানার পর শাহেদের অনুশোচনা শেষ ছিল না। সে সেই দিনই এলাকার কিছু বড় ভাইকে সাথে নিয়ে ওই বখাটে ছেলেটাকে ধরে কড়া হুঁশিয়ারি আর থ্রেট দিয়ে এলো, আজকের পর যদি ময়নার আশেপাশে তোকে দেখা যায় তবে সোজা থানায় ঝুলে পিঠের ছাল তুলে ফেলা হবে। এরপর থেকে আর কোনোদিন সেই ছেলে আমার পিছু নেওয়ার সাহসও পায়নি। বাড়ি ফিরে শাহেদ আমার কাছে ক্ষমা চাইলো, আর আমি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। ছোটখাটো এই ঝগড়াটা আমাদের বিশ্বাসের বাঁধনটাকে যেন আরো শক্ত করে দিল। ঝড় কেটে যাওয়ার পর জীবন আবার নিজের ছন্দে ফিরল। অনার্স লাইফ দেখতে দেখতে কেটে গেল পরম আনন্দে। একদিকে আমার পড়াশোনা, অন্যদিকে শাশুড়ি মায়ের কোলে আমার মিষ্টি রাজকন্যা। মায়াবীর বেড়ে ওঠা, সব মিলে ঘরটা যেন ভালোবাসার স্বর্গে পরিণত হলো। পরীক্ষার ফল প্রকাশের দিন দেখা গেল আমি কলেজের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেছি। শাশুড়ি মা খুশিতে পাড়ার মানুষকে মিষ্টি খাওয়ালেন, আর শাহেদ আমায় এনে দিল একটা নতুন বইয়ের তোড়া। সেদিন রাতে মায়াবীকে ঘুম পাড়িয়ে রেখে আমি শাহেদের পাশে গিয়ে বসলাম। তার হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে ধীর গলায় বললাম, তোমার দেওয়া সুযোগ আর বিশ্বাস আমি রেখেছি। আজ আমি গ্র্যাজুয়েট, কিন্তু আমি এখানেই থেমে থাকতে চাই না। শাহেদ আমার দিকে তাকিয়ে হাসলো। আমি জানি আমার ময়না থামার পাত্রী নয়। এবার কি করতে চাও? আমি তার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললাম, আমি বিসিএস পরীক্ষা দিতে চাই। আমি একজন ক্যাডার হয়ে দেশের সেবা করতে চাই, আর প্রমাণ করতে চাই মেয়েরাও পারে। শাহেদ আমার কপালে একটা গভীর চুমু খেয়ে বলল, আমি তোমার এই স্বপ্নে আগেও পাশে ছিলাম, আজকেও আছি, সারা জীবন থাকবো। শাশুড়ি মাও যখন শুনলেন তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন, তুই পড়াশোনা কর মা, তোর মেয়েকে সামলানোর দায়িত্ব আমার। শুরু হলো আমার জীবনের নতুন এক লড়াই, বিসিএস জয়ের লড়াই। শুরু হলো আমার জীবনের কঠিনতম এক অধ্যায়, বিসিএস জয়ের প্রস্তুতি। বিসিএস এর পথটা যে কতটা কঠিন তা পড়ার টেবিলে না বসলে হয়তো কোনোদিনই বুঝতে পারতাম না। কিন্তু এই কঠিন পথ চলাতেও আমি কখনো একাকী বোধ করিনি। রাত দিন এক করে যখন আমি মোটা মোটা বইয়ের পাতায় ডুব দিতাম, তখন শাহেদ এসে দাঁড়াতো এক কাপ গরম চা হাতে নিয়ে। গভীর রাতে আমি পড়তে পড়তে টেবিলে ঘুমিয়ে পড়লে সে আমাকে পরম মমতায় বিছানায় শুইয়ে দিত। আর আমার শাশুড়ি মা তার কথা যত বলবো ততই কম হবে। ছোট মায়াবীকে এক মুহূর্তের জন্য আমার পড়ার ঘরে আসতে দিতেন না। নিজে হাতেই নাতিকে সামলান। রান্নাবান্না থেকে শুরু করে সংসারের সব কাজ এক হাতে সামলে নিয়ে তিনি আমাকে শুধু পড়ার সুযোগ করে দিতেন। মাঝে মাঝে তিনি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, মারে তুই মন দিয়ে পড়াশোনা কর, তুই বড় অফিসার হলে সবচেয়ে বেশি খুশি এই বুড়িটাই হবে। পরিবারের এমন নিঃস্বার্থ সাপোর্ট আর ভালোবাসাকে সম্বল করে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা প্রতিটি ধাপে নিজের সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা দিলাম। ভাইবা বোর্ড থেকেও বেশ আত্মবিশ্বাসের সাথে বের হয়েছিলাম। কিন্তু রেজাল্টের দিন সকাল থেকে আমার বুকের ভেতরটা দুরু দুরু করছিল। ভয় আর উত্তেজনায় সারাটা দিন পেটে এক দানাও দিতে পারলাম না। খয়ের এপাশ ওপাশ করছি আর ছটফট করছি। আমাকে এইভাবে ছটফট করতে দেখে শাশুড়িমার কাছে এসে জড়িয়ে ধরলেন। বকা দেওয়ার মতো করে মিষ্টি এসে বলেন, কিরে ময়না, একটা রেজাল্ট নিয়ে এত টেনশন করার কি আছে? একবার না হলে পরের বার দিবি। তোর কি বয়স চলে গেছে নাকি? একদম না খেয়ে দিয়ে নিজের শরীরটা খারাপ করবি না তো? অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। ল্যাপটপের স্ক্রিনে রেজাল্টের পিডিএফ ফাইলটা খুললো আমার স্বামী। আমার হাত পা তখন ঠান্ডা হয়ে আসছে। চোখ দুটো বন্ধ করে মনে মনে আল্লাহর নাম জপছিলাম। হঠাৎই শাহেদ উচ্চস্বরে চিৎকার করে উঠে আমাকে দুই হাতে জড়িয়ে ধরে বলল, ময়না, তুমি পেরেছো, তুমি পাশ করেছো, তুমি ক্যাডার হয়েছো। কথাটা শোনা মাত্রই আমার চোখ থেকে আনন্দের পানি গড়িয়ে পড়লো। শাহেদকে শক্ত করে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। আমার এতদিনের কষ্ট, অপমান আর ত্যাগের জবাব যেন আর সৃষ্টিকর্তা আমাকে এক নিমিষে বুঝিয়ে দিয়েছেন। নিজেকে একটু সামলে ছুটে গেলাম শাশুড়ি মায়ের কাছে। তাকে পরম আবেগে জড়িয়ে ধরে চোখের জল ভেসে বললাম, মা, আমি পেরেছি। আপনার বিশ্বাস আর আশীর্বাদ আমাকে আজ এই জায়গায় এনেছে। শাশুড়ি মাও আনন্দ অশ্রুতে মুছতে মুছতে আমার মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। এরপর আমি গিয়ে শ্বশুরমশাইয়ের পায়ে হাত দিয়ে শ্রদ্ধা ভরে সালাম করলাম। তিনি মাথায় হাত রেখে বললেন, আজ তুই আমাদের এই পরিবারের মুখ উজ্জ্বল করেছিস মা। খবরটা জানাজানি হতে খুব বেশি সময় লাগলো না। খবর পেয়ে পরের দিন সকালে আমার মা বাবা এসেছিলেন, কিন্তু তাদের দেখে আমার বুকের ভেতর কোনো আনন্দের জোয়ার ভাসলো না। যে বাবা মা একদিন সামান্য পড়ালেখার খরচের জন্য আমাকে অবহেলা করেছিলেন, আজ তারাই বাড়ি ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্নার নাটক শুরু করলেন। সবচেয়ে অবাক হলাম শ্বশুরবাড়ির লোকজনের সামনে তাদের আচরণ দেখে। মা বাবা যেন সবাইকেই বুঝিয়ে দিচ্ছেন তাদের ত্যাগ, কষ্ট আর উৎসাহে আজ আমি বিসিএস ক্যাডার হয়েছি।
হয়েছে, অথচ বাস্তবতার গল্পটা কতটা ভিন্ন ছিল তা একমাত্র আমি আর আমার আল্লাহই জানি। তবু আমি মুখের উপর না বললে চুপচাপ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। রাত তখন প্রায় 10টা। শাশুড়ি আমার কোমরে প্রায় প্রচন্ড ব্যথা করে, তাই রাতে শোবার আগে প্রতিদিন আমি তাকে গরম জল বানিয়ে দেই। রান্নাঘর থেকে বড় একটা পাত্র গরম জল নিয়ে শাশুড়ি আমার ঘরের দিকে যাচ্ছিলাম। এমন সময় আমার জন্মদাত্রী মা আমার সামনে এসে দাঁড়ালেন। আমাকে জলের পাত্র হাতে দেখে মুখটা বাঁকিয়ে শাশুড়ি আম্মা যেন শুনতে পান ঠিক এমন উচ্চ স্বরে বলে উঠলেন, কিরে তুই কেন জল গরম করে নিয়ে যাচ্ছিস? তোর শাশুড়ি নিজে জলটুকু কি নিজে গরম করে নিতে পারে না? তুই কি ওদের এখনো ভয় পাস নাকি? তুই এখন বিসিএস ক্যাডার, অত বড় সরকারি চাকরি করবি, এখনো তোকে এসব ঘরের কাজ করতে হবে নাকি? মায়ের মুখে এমন অকৃতজ্ঞ আর নিজ মানসিকতার কথা শুনে এক মুহূর্তে আমার পুরো গায়ের রক্ত গরম হয়ে গেল। যে শাশুড়ি মা নিজের গর্ভের সন্তানের চেয়ে আমাকে বেশি ভালোবেসেছেন, যে মানুষটা ত্যাগে আজ আমি ক্যাডার, তার প্রতি নিজের জন্মযাত্রী মায়ের এমন অহংকারী ও বিশ্রী বিষাদাগার শুনে আমার ভেতরটা রাগে আর ক্ষোভে জ্বলে উঠল।